আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো। যারা এসএসসি অথবা এইচএসসি লেভেলে রয়েছে বা অন্যান্য ক্লাসে, তাদের জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাস। সমাস শিখতে কি আসলে 6 মাস লাগে? যারা সমাসকে ভয় পাও তাদের জন্য আজকের এই সিরিজ। তো চলো আমরা বেশি কথা না বলে সমাসে চলে যাই। সমাস কি এটা আমাদের জানতে হবে। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, মিলন। অর্থাৎ যে প্রক্রিয়ায় একাধিক পদ এক পদে মিলিত হয় তাকে সমাস বলা হয়। যে প্রক্রিয়ায় একাধিক পদ এক পদে পরিণত হয় তাকেই সমাস বলে। যে প্রক্রিয়ায় একাধিক পদ এক পদে মিলিত হয় তাকেই সমাস বলে। এখন আমরা জানব যে সমাস শিখতে গেলে আমাদের 4 থেকে 5টি বিষয় জানতে হবে। তার মধ্যে একটি হলো সমাস শিখতে গেলে যে বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। 1 নম্বরে রয়েছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসের প্রক্রিয়ায় যে পদ গঠিত হয় তাই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় যে পদ গঠিত হয়, সমাসের প্রক্রিয়ায় যে পদ গঠিত হয় তাকে বলা হয় সমাসবদ্ধ পদ অথবা সমস্ত পদ। এখন আমরা দেখব একটি উদাহরণের মাধ্যমে, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। যে উদাহরণ আমরা দিই যে সিংহ চিহ্নিত আসন। একটি সহজ উদাহরণ, সিংহ চিহ্নিত আসন। এটা একত্রিত হয়ে একাধিক পদ এক পদে পরিণত হয়ে হবে সিংহাসন। সিংহাসন, এই সিংহাসনটাই হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আশা করি সমস্ত পদ বুঝতে পেরেছো। কারণ হচ্ছে এখানে সিংহ চিহ্নিত আসন, এখানে একাধিক পদ মিলে সিংহাসন হয়েছে। আর সূত্রে বলা হয়েছে বা সংজ্ঞাতে সমাসের প্রক্রিয়ায় যে পদ গঠিত হয়, এটা সমাসের প্রক্রিয়ায় একত্রিত হয়ে এই পদ গঠিত হয়েছে সিংহাসন। সুতরাং এটা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। 2 নম্বরে রয়েছে সমস্যমান পদ। সমস্যমান পদ আসলে কি? যে পদে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটি আলাদাভাবে এক একটি সমস্যমান পদ। অর্থাৎ সমস্ত পদকে ভাঙলে আমরা যে পদ পাই তাদের প্রত্যেকটি এক একটি আলাদাভাবে হলো সমস্যমান পদ। যেমন সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, ওই একই উদাহরণ দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এই বাক্যে সিংহাসন হলো সমস্ত পদ। তো সমস্ত পদকে যখন আমরা ভাঙতেছি বা ব্যাসবাক্য করতেছি, সেটি হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানে পদ এটা একটা অংশ, সিংহ চিহ্নিত এটা একটা অংশ,
আসন এটাও একটা অংশ। তার মানে এই তিনটি আলাদাভাবে এক একটি সমস্যমান পদ। এখানে সিংহ, আসন এবং চিহ্নিত এগুলো প্রত্যেকটি এক একটি সমস্যমান পদ। এক একটি সমস্যমান পদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 3 নাম্বার, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কিন্তু বিগ্রহ বাক্য। কি? ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। যদি ব্যাস বাক্য না থেকে বিগ্রহ বাক্য থাকে একই বিষয়, এটা মুখস্থ রাখবে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি? এখানে একটি বিষয় মনে রাখবে যে সমস্ত পদকে ভাঙলে আমরা যে বাক্য পাই বা যে অংশ আমরা পাই, যে অংশ, সেগুলোই হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন সিংহাসন, এক্ষেত্রে এই সিংহাসন এটা হলো সমস্ত পদ। এই সমস্ত পদকে ভাঙলে আমরা যে অংশ পাবো, যেমন সিংহ, চিহ্নিত, আসন, এই অংশ আমরা পেলাম। এই পুরো অংশটি হলো একটি ব্যাস বাক্য। এই সমাসের ব্যাস বাক্য হলো সিংহাসন। এই সমাসের ব্যাস বাক্য হলো সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন আলাদাভাবে এই পদগুলো কিন্তু ছিল সমস্যমান পদ, বা এগুলো একসাথে হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ যে বাক্য দ্বারা আমরা সমাস নির্ণয় করে থাকি তাকে বলা হয় ব্যাস বাক্য। এটা ব্যাস বাক্য। 4 নাম্বার দেখি আমরা, পূর্ব পদ। এটা দুইভাবে বলা যায়। একটি হলো সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্ব পদ। সমস্ত পদের প্রথম অংশ হলো পূর্বপদ। অথবা ব্যাস বাক্যের বা বিগ্রহ বাক্যের, কি বললাম? ব্যাস বাক্যের অথবা বিগ্রহ বাক্যের প্রথম অংশ বা প্রথম পদ, প্রথম অংশ বা প্রথম পদ হলো পূর্বপদ। যেমন উদাহরণ দেখি, মা বাবা। এটা ভাঙলে হয় মা ও বাবা। মা বাবা, মা ও বাবা। এটা একটা সমাসবদ্ধ পদ। সমাসের প্রক্রিয়ায় এটা তৈরি হয়েছে, এবং এই সমাসবদ্ধ পদকে ভাঙলে আমরা পাই মা ও বাবা। এগুলো একসাথে হচ্ছে ব্যাস বাক্য, আর প্রত্যেকটি হলো সমস্যমান পদ। আর এর প্রথম পদ বা পূর্বপদ হলো মা। মাটা হলো পূর্বপদ। পূর্বপদ বিষয়টি আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখি পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। 5 নম্বরে পরপদ। পরপদ বা উত্তর পদ। এটা ওই একই সূত্র যে সমস্ত পদের শেষের পদ বা শেষের পদ হলো পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তর পদ। যেমন
হাত পা, এটা সমস্ত পদ একে ভাঙলে আমরা পাই হাত ও পা। এক্ষেত্রে পাটা হলো পরপদ। পরপদ। এই পাঁচটি বিষয় আমাদের জানতে হতো সমাস শেখার আগে। তো আমরা এই পাঁচটি বিষয়ের প্রাথমিক ধারণা নিয়েছি এবং যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং বোঝার চেষ্টা করবে। তো এখন আমরা দেখব যে সমাসের প্রকারভেদ। সমাস কত প্রকার? আমরা জানি সমাস 6 প্রকার। সমাস 6 প্রকার। কোনো কোনো বইয়ে 4 প্রকারই দেওয়া আছে, বাট যেটা মৌলিক ব্যাকরণ সেটাতে কিন্তু 6 প্রকার দেওয়া আছে। যথা 1 দ্বন্দ্ব সমাস, 2 দ্বিগু সমাস, 3 কর্মধারয়, 4 বহুব্রীহি, 5 তৎপুরুষ, 6 অব্যয়ীভাব। এই 6টি সমাস আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হলো দ্বন্দ্ব সমাস। কি? দ্বন্দ্ব সমাস। আজকে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব যে দ্বন্দ্ব সমাস কাকে বলে। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ ও পরপদের বা উত্তরপদের পরপদের অর্থ কি? যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ সমানভাবে প্রাধান্য পায় তাকেই দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ যে সমাসের পূর্বপদের এবং পরপদের পাওয়ার একই থাকবে, কারো চাইতে কারো কম থাকবে না, সেটি হলো দ্বন্দ্ব সমাস। যেমন উদাহরণ যদি আমরা দেখি, বই পুস্তক। বই পুস্তক, বই ও পুস্তক। এখানে কিন্তু কোনোটির অর্থ কম বোঝাচ্ছে না, একই সমান অর্থ বোঝাচ্ছে। বই ও পুস্তক বইকেও বোঝাচ্ছে এবং পুস্তককেও বোঝাচ্ছে। শুধু যে বইকে বোঝাচ্ছে অথবা পুস্তককে বোঝাচ্ছে অথবা বইকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে পুস্তককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা না। অর্থাৎ দ্বন্দ্ব সমাস দ্বারা এতটুকু মনে রাখবে যে দুইটি পদ প্রাধান্য সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দুইটি পদেরই প্রাধান্য সমান থাকে। এখন আমরা দেখব যে দ্বন্দ্ব সমাস চেনার উপায়। দ্বন্দ্ব সমাস চেনার উপায় বা টেকনিক। যদি কোনো সমাসের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে যদি কোনো সমাসের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে ও এবং আর থাকে। কি? ও এবং
আর, তিনটা, ও এবং আর। যদি কোনো সমাসের ব্যাস বাক্যে বা বিগ্রহ বাক্যে ও এবং আর থাকে তবে সেটি দ্বন্দ্ব সমাস হয়। যেমন একটি ব্যতিক্রমী উদাহরণ তোমাদেরকে দিই, এটা মুখস্থ করে নেবে, যে দম্পতি, দম্পতি, জায়া ও পতি, জায়া ও পতি, দম্পতি, জায়া ও পতি। জায়া স্ত্রী, পতি স্বামী। তাহলে কি বোঝাচ্ছে? স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামী। যেমন দম্পতি, জায়া ও পতি, স্বামী এবং স্ত্রীকে বোঝাচ্ছে। এটা মুখস্থ করে নেবে, এটা একটু ব্যতিক্রমধর্মী, কারণ হচ্ছে দম্পতি থেকে জায়া ও পতি আসে। এখানে কিন্তু জায়ার কোনো ইয়ে নেই, দম যোগ পতি, দম যোগ পতি রয়েছে, কিন্তু এখানে চলে আসছে জায়া যোগ পতি, জায়া যোগ পতি, দম্পতি। যেমন খালা খালু, খালা খালু, খালা খালু, খালা ও খালু, খালা ও খালু। দোয়াত কলম, দোয়াত কলম, দোয়াত কলম, দোয়াত কলম, দোয়াত কলম, দোয়াত কলম, দোয়াত কলম। এটা হচ্ছে চেনার টেকনিক, যে ও এবং আর থাকবে। এছাড়াও আরেকটি চেনার টেকনিক রয়েছে, যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পেয়েছো যে আমি প্রত্যেকটি দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদের মাঝে একটি হাইফেন দিয়েছি। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদের মাঝখানে একটি হাইফেন থাকে। এটাও হলো একটি চেনার টেকনিক। পরপদের পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন থাকে। অর্থাৎ এই চিহ্ন থাকে, হাইফেন। দ্বন্দ্ব সমাসকে আমরা কয়েক ভাগে ভাগ করে থাকি, মানে কয়েক ধরনের দ্বন্দ্ব সমাস হয়। যেমন একটি দ্বন্দ্ব হলো মিলনার্থক, যেখানে জোড়ায় জোড়ায় থাকে। মিলনার্থক যেগুলো জোড়ায় জোড়ায় হয়, যেগুলো জোড়ায় 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 থাকে, সেটা হচ্ছে মিলনার্থক। যেমন এখানে আমরা যদি খেয়াল করি যে মামা মামি, মামা মামি, এদের মধ্যে কিন্তু একটি সম্পর্ক আছে বা মিলন রয়েছে এদের মধ্যে। যেমন মামা ও মামি, মামা ও মামি। তারপরে রয়েছে চাচা চাচি, চাচা চাচি, চাচা ও চাচি। তারপরে রয়েছে খালা খালু, খালা খালু, খালা ও খালু, খালা ও খালু। আশা করি মিলনার্থক বিষয়টা বুঝতে পেরেছো। এদের মধ্যে একটা মিল থাকবে, এমন দুইটি পদ থাকবে যাদের মধ্যে সম্পর্ক থাকবে, যাদের মধ্যে বিরোধিতা থাকবে না। এরপরে 2 নম্বরে রয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক
বিপরীতার্থক। কি বললাম? বিপরীতার্থক, যাদের মধ্যে পার্থক্য থাকবে। বিপরীত মানে একে অন্যের উল্টো হবে, একে অন্যের উল্টো হবে। যেমন আয় ব্যয়, আয় ব্যয়, এখানে আয় অর্থ জমা করা, আয় ও ব্যয়, এবং ব্যয় অর্থ খরচ করা। আয় অর্থ জমা করা, জমা করা, এবং ব্যয় অর্থ খরচ করা, এটা দুইটা বোঝায়। আয় ব্যয়, আয় ও ব্যয়, জমা খরচ। এরপরে রয়েছে আসা যাওয়া, আসা যাওয়া। আসা অর্থ আসা, যাওয়া অর্থ চলে যাওয়া, আসার বিপরীত। আসা ও যাওয়া, আসা ও যাওয়া, আশা করি বিপরীতার্থক এটিও বুঝতে পেরেছো। 3 নম্বরে রয়েছে বিরোধার্থক। বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব অর্থাৎ যেই দ্বন্দ্ব সমাস দ্বারা পরপদ এবং পরপদ এবং উত্তরপদের মধ্যে দ্বন্দ্ব বা পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন দা কুমড়ো সম্পর্ক থাকে, দা কুমড়ো সম্পর্ক থাকে যাদের মধ্যে, এগুলো দ্বারাই দ্বন্দ্ব সমাস গঠিত হয়। আমরা যদি উদাহরণ দেখি তাহলে হবে ওহি নকুল, ওহি নকুল। ওহি, ওহি শব্দের অর্থ সাপ, নকুল শব্দের অর্থ হলো বেজি, সাপ ও বেজি। তাহলে সাপ এবং বেজির মধ্যে সম্পর্কটা কেমন আমরা তো সবাই জানি, যে একে অন্যকে পেলে একবারে তাজাই খেয়ে নেবে এমন ভাব। 4 নম্বর, এরপরে রয়েছে স্বর্গ নরক। আরেকটি উদাহরণ দেখি আমরা। স্বর্গ নরক, স্বর্গ নরক। স্বর্গ অর্থ চিরস্থায়ী সুখের স্থান এবং নরক চিরস্থায়ী শাস্তির স্থান। স্বর্গ ও নরক। 4 নম্বর আমরা দেখি অঙ্গবাচক দ্বন্দ্ব। অঙ্গবাচক দ্বন্দ্ব এটা কি? যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত হবে। যেমন হাত পা, হাত পা, হাত ও পা, হাত ও পা, হাত এবং পা এগুলো অঙ্গ। চোখ মুখ, চোখ মুখ, চোখ ও মুখ, চোখ ও মুখ, চোখ মুখ। 5 নম্বরে রয়েছে সংখ্যাবাচক, সংখ্যাবাচক দ্বন্দ্ব। এগুলো কি? 7 5, 7 5, যেমন 7 ও 5, 7 5 এগুলো কিন্তু সংখ্যা। 9 6, 9 6, তারপরে 7 17 মানে সংখ্যা থাকবে, 7 17 ইত্যাদি। এরপরে যেটা রয়েছে সেটি হলো অলুক দ্বন্দ্ব। এটা একটু ব্যতিক্রমী, অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা কি? অলুক দ্বন্দ্ব, অলুক মানে যার কোনো লোপ নেই, অর্থাৎ বিভক্তি লোপ পায় না। যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। তাকে অলুক
দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ বিভক্তি লোপ পাবে না, মানে বিভক্তি যুক্ত সমাস, অর্থাৎ বিভক্তি যুক্ত দ্বন্দ্ব সমাসই হলো অলুক দ্বন্দ্ব। যেমন উদাহরণ আমরা যদি দেখি, মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, এটা আমরা ভালোভাবে যদি খেয়াল করি, মায়ে, মায় যোগ এ, এখানে কিন্তু এ বিভক্তি রয়েছে, যেটি হলো সপ্তমী বিভক্তি। ঝিয়ে, এখানে কিন্তু ঝি যোগ এ, জি যোগ অন্তস্থ যোগ এ, এখানে কিন্তু এ বিভক্তি রয়েছে। সুতরাং এটা হলো অলুক দ্বন্দ্ব। যেমন যেমন দেশে বিদেশে হাতে কলমে, এক্ষেত্রে যদি আমরা দেখি যে দেশে ও বিদেশে হাতে ও কলমে, এক্ষেত্রে কি বিভক্তি লোপ পাচ্ছে? শর্টকাটে যদি তোমরা এটা বুঝতে চাও, এটা হবে মায়ে ও ঝিয়ে। তাহলে মনে রাখবে যে শুধুমাত্র হাইফেন তুলে দিয়ে ও বসাতে পারলে সেটি হয়ে যাবে। যদি কোনো সমাসে আমরা হাইফেন তুলে দিয়ে দ্বন্দ্ব, যদি কোনো দ্বন্দ্ব সমাসে আমরা হাইফেন উঠিয়ে দিয়ে শুধু ও বসাতে পারি, সেক্ষেত্রে সেটি হবে অলুক দ্বন্দ্ব, অর্থাৎ যার কোনো পূর্বপদ এবং পরপদের কোনো পার্থক্য হবে না, যা থাকবে তাই। যদি বিভক্তি যুক্ত থাকে, অর্থাৎ বিভক্তি যুক্ত থাকলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয়, বিভক্তি যুক্ত দ্বন্দ্ব সমাস, তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব। যেমন দেশ এ, দেশ থেকে দেশ যোগ এ, সহজে বোঝো, দেশে এ আছে। তারপরে বিদেশ, মূল শব্দ কিন্তু বিদেশ, বিদেশে কিন্তু মূল শব্দ না, বিদেশ যোগ এ, এ আছে। আবার হাতে, হাত যোগ এ, মূল শব্দ বের করবে। মায়ে, মায়ে যোগ এ, ঝিয়ে, ঝিয়ে যোগ এ, ঝিয়ে, হাত যোগ এ, হাতে, কলম যোগ এ, কলম যোগ এ, কলমে। এগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব। অনেক অলুক দ্বন্দ্ব চিনতে একটু কনফিউশন হয়, কিন্তু এই টেকনিকটা যদি ফলো করো তাহলে আর ভুল হবে না, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না। মানে তুমি যদি এই যে শব্দটি দেওয়া থাকবে সেই শব্দ থেকে মূল শব্দ বের করতে পারো এবং সেক্ষেত্রে যদি বিভক্তি আলাদা করতে পারো, তাহলে সেটি হবে অলুক দ্বন্দ্ব সমাস। তো আমরা সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস আলোচনা করলাম আজকের পর্বে। এই পর্ব এর চাইতে আর বড় হচ্ছে না। আগামী পর্বগুলোতে বাকি সমাস নিয়ে আলোচনা করা হবে ধারাবাহিকভাবে। তো এ ধরনের ক্লাস পেতে সাবস্ক্রাইব করে, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছে আজকের পাঠ। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।